এখন আমরা মহিলারা অনেকটা স্বাধীন, নিজেদের মতো কাজ করছি, কিন্তু আপনাদের সময় সেই স্বাধীনতা দেখানো, নিজের ইচ্ছে প্রকাশ করা সেটা কঠিন ছিল। সেই সময় এই কঠিন, খুব কঠিন ছিল। আর তাছাড়া এখন বিয়ে নিয়ে খুব কনফিউশন, মানে আমাদের জেনারেশনে বিয়ে করবো কি করবো না, স্বাধীনতায় হস্তক্ষেপ, এইটা নিয়ে আপনার কি মতামত? পর্দাতে বর্তমানে তাকে আমরা খুব মিষ্টি ঠাম্মি হিসেবেই জানি এবং বাস্তবে মিষ্টি মানুষ হিসেবে, কিন্তু প্রথমবার চিনি ধারাবাহিকে তাকে দেখছেন কড়া ঠাম্মি হিসেবে, এবং এতটাই কড়া যে তার আদেশে নাতিকে বিয়ের সিদ্ধান্তটাও নিতে হচ্ছে। এবং রয়েছেন আমাদের সঙ্গে অনুরাধা দিদি। দিদি কেমন আছেন? খুব ভালো। এই যে যেটা বললাম কড়া ঠাম্মি, সেটা আমরা একেবারেই প্রায় দেখিনি, এবং বড় পর্দাতেও আমরা যদি দেখি একদম নেগেটিভ চরিত্র বোধহয় করেছেন। আচ্ছা, আমরা খুব রেয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রচনাদির সঙ্গে ওই ছবির শাশুড়ি মা, কিন্তু এখানে অনেকদিন মানে ছোট পর্দা বলে প্রথম নেগেটিভ এবং এরকম একদম। সেটা নিয়ে বলে। হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, কারণ আমি টিভি সিরিয়ালে এই প্রথম নেগেটিভ, মানে একেবারে ভীষণ রকম নেগেটিভ ক্যারেক্টার করছি, খুব এনজয় করছি। আমার খুব ভাল লাগছে চরিত্রটা করতে। বেশ একটা মানে হয় না যে এতদিন একরকম করে করে এসছি, তার মধ্যে এটা একদম কন্ট্রাস্ট ক্যারেক্টার। সব সময় বেশ নানা রকম ফন্দি ফিকির আঁটছি, তারপরে দুষ্টুমি করছি নানা রকম, বেশ এনজয়েবল, খুব ভালো লাগছে আমার। দিদি, আসলে এই যে ভালো মানুষ বা খারাপ মানুষ, এটা তো পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলায় এবং পার্সপেক্টিভও। তো সেক্ষেত্রে হয়তো ঠাম্মিকে এক জায়গা থেকে নেগেটিভ লাগলেও কোনো জায়গায় হয়তো সে তার জায়গায় ঠিক, তাই কি? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এটা ঠিক ওই অর্থে নেগেটিভ মানে দুষ্টুমি করবে বা বদমাইশি করবে বা কারোকে ডিস্টার্ব করবে বলে করছে তা নয়। এ কিন্তু নাতির ওপরে ভীষণ পজেসিভ, নাতিকে ছেড়ে সে কিছু ভাবতে পারে না, বা মনে করে যে সে যা বলবে, মানে আমার চরিত্রটা যা বলবে নাতি সেটাই শুনবে, বা নাতি কথার অবাধ্য হচ্ছে এটা ভাবতেই পারে না। ভীষণ নাতির ব্যাপারে পজেসিভ, সেইটা একটা ভীষণ আছে এই চরিত্রের মধ্যে, এবং ওইটার জন্যেই কিন্তু যা কিছু করার করছে, মানে কাউকে কারোর ক্ষতি করার জন্য নয়, নাতির ভালো করার জন্য তার সব। একদম একদম একদম। তো এক্ষেত্রে এরকম পজেসিভ দিদিকে যদি বাস্তবে বলা হয়, কারোর ওপর আছেন মানে এতটা অবসেসড বা? না, আমি বেসিক্যালি ঠিক একটু ওরকম ধরনের মানুষ নয়। আমি কারোর ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়া পছন্দ করি না। যে যার নিজের গতিতে স্বচ্ছন্দ থাক, সেটাই আমি চাই, এবং আমিও চাই যে আমি আমার গতিতে আমার নিজের ছন্দে চলি। আমাকেও কেউ আমার ওপর কিছু ইম্পোজ করতে চাইলে সেটা আমি যেরকম পছন্দ করব না। আমি সেরকম মনে করি যে আমিও যদি অন্য কারোর ওপর কিছু চাপিয়ে দিই সেটা তারও ভালো লাগবে না, কাজেই আমি ওই মতবাদে বিশ্বাসী। মানে লিভ অ্যান্ড লেট লিভ। একদম একদম। তো সেক্ষেত্রে যদি কখনো চাপিয়ে দেওয়া হয়, পরিস্থিতিতে এরকম আসে, দিদি তখন প্রতিবাদ করেন বা সরে আসেন? প্রতিবাদ, আমি খুব একটা প্রতিবাদী হয়ে ওঠার মতন স্বভাব আমার নয়। আমি একটু সরে আসব যদি আমার উপর দেখি যে জোর করে কিছু চাপিয়ে, আসলে 15ই আগস্ট জন্মেছি, তো একটু স্বাধীন চেতা, তো আমার উপরে যদি জোর করে কিছু ছাপিয়ে দেওয়া হয় তাহলে আমি হয়তো তার সঙ্গে ঝগড়া চেঁচামেচি করব না, আমি নিঃশব্দে সরে আসবো সেখান থেকে, এটাই আমার স্বভাব। আপনি যেহেতু বললেন, এখান থেকে একটা কথা মাথায় এলে যে স্বাধীন চেতা বললেন, এখন আমরা মহিলারা অনেকটা স্বাধীন, নিজেদের মতো কাজ করছি, কিন্তু আপনাদের সময় সেই স্বাধীনতা দেখানো, নিজের ইচ্ছে প্রকাশ করা সেটা কঠিন ছিল। সেই সময় এই কঠিন, খুব কঠিন ছিল। আর তাছাড়া আমি খুব অর্থোডক্স ফ্যামিলির মেয়ে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, এবং তার মধ্যে আমার বাবা মাও খুব কড়া ভাবে মানুষ করেছেন, খুব কি বলবো, মানে নিয়মের বেড়াজালে বদ্ধ ছিলাম। তো সেখান থেকেও আমি চেষ্টা করতাম যে আমার নিজের মতো করে চলার, তবে তারা আবার এটাও কখনো করেননি যে আমার উপরে ভীষণ একটা এটাই করতে হবে নইলে হবে না, এরকম প্রতি পদক্ষেপে করেননি। কিছু কিছু ক্ষেত্রে করেছেন, হয়তো আমার যেমন উদাহরণ দিচ্ছি যে আমার হয়তো ছোটোবেলা যেরকম হয় ফাঁকি মারার টেন্ডেন্সি থাকে, নাচ করতে হয়তো ভাল লাগছে না ফাঁকি মারছি, বা গান শেখার বেলায় ফাঁকি মারছি, তখন হয়তো মা বকছেন যে কেন
এরকম করছো, ফাঁকি মারা চলবে না, ওটা ঠিক করে শেখো, এইরকম ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাট সেগুলো খুব একটা কিছু জোরালো নয় আর কি। মানে বড় হয়ে আপনার যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোই সমর্থন সবসময়। হ্যাঁ, আমি বিয়ের পরে তো একদমই স্বাধীন ছিলাম। আমার শ্বশুরবাড়ির কেউই আমার ওপর কখনো কোনো জিনিস চাপিয়ে দেননি, কখনোই চাপিয়ে দেননি। শুধু একটা জিনিস আমি বলতে পারি যে অভিনয় করাটা হয়তো আমার স্বভাবের মধ্যে ছিল না, সেটা আমি শ্বশুরবাড়িতে এসে অ্যাডপ্ট করেছি, কিন্তু সেটা খুব চাপিয়ে দেওয়া আমার কখনো মনে হয়নি। ওটা এই শ্বশুরবাড়িতে না পড়লে হয়তো আমি অন্য কিছু করতাম, কিন্তু অভিনয়টা করছি শ্বশুরবাড়ির জন্যেই। মানে সত্যি মানে এই সময় অন্য মানুষেরা অনেক সময় যে কাছের হয়ে যায় সেটা আপনি আরেকটা পরিবারে গিয়ে বুঝেছেন। ভীষণভাবে আমি এত ভালোবাসা এদের কাছ থেকে পেয়েছি। মানে বিশেষ করে শুনি যে শাশুড়ি মা বৌমাদের ঠিক পছন্দ করেন না, বা বৌমারাও শাশুড়ি মায়েদের খুব একটা পছন্দ করেন না, বা তাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে একেবারেই উল্টো। আমি শ্বশুরবাড়ি থেকে প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড সমর্থন পেয়েছি, এবং অন্য কেউ কিছু আপত্তি করলে আমার শাশুড়ি মা আগে গিয়ে বলতেন না ওইটা করবে ও। মানে উনি এত প্রোগ্রেসিভ ছিলেন, মানে কল্পনার বাইরে। এটাই সকলের শেখার, এবং আপনাকে সেই ধরনের চরিত্র দেখেছি, কিন্তু এইবার বোধহয় একটু অন্যরকম। প্রোগ্রেসিভ কিনা সেটা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, এখনো বোঝা যাচ্ছে না, এ তো সবে শুরু হয়েছে, কয়েক মাস হলো। এবারে এখন যেরকম দেখছি হেমাঙ্গিনীকে, পরবর্তীকালে হয়তো পাল্টাতে পারে, বা কি হচ্ছে কেন হচ্ছে সেগুলো আস্তে আস্তে যত দিন যাবে সেগুলো আনফোল্ডেড হবে আর কি। শেষ করবো দিদি, কিন্তু এখানে আপনার লুকটাও খুব অন্যরকম এবং খুব সুন্দর দেখাচ্ছে, একদম সাদা সোনার গয়না, একটা মানে সেই যে ভারী দাম্ভিক একটা গোল্ড। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা নিয়ে কি বলবেন? লুকটা খুব ভালো লাগে। খুব লুকটা আমার পছন্দ হয়েছে। সাদা রং আমার এমনিতেই খুব পছন্দের, সাদা এবং কালো। তো একেবারে দুধ সাদা পোশাক পরে আমার খুব ভালো লাগছে, আমার নিজেরও নিজেকে দেখে ভালো লাগছে, পছন্দ হয়েছে। দর্শকদের কেমন লাগবে সেটা তারা বলবেন। সবসময় ভালো লেগেছে, সেটা ব্যতিক্রম নয়। কিন্তু দিদি শেষ করব, যে জন্য আসা, নাতির বিয়ের ইনভিটেশনে আমরা প্রায় এসেছি বলা যেতে পারে, এবং মহাপর্ব হতে চলেছে, সেটা কি বলবেন? হ্যাঁ, নাতির বিয়েটা কি হবে সেটা নিয়ে আমরা সবাই একটু বেশ টেনসড আছি, যে কি হতে চলেছে, আলটিমেটলি বিয়েটা কার সঙ্গে হবে, কেমন করে হবে, সেগুলো নিয়ে আমরাও চিন্তিত আছি। দেখা যাক এখন কি হয়, আস্তে আস্তে গেলে বুঝতে পারবো। দর্শকরাও অপেক্ষা করে আছেন যে কি হবে এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। দেখা যাক কিছুদিন। মহাপর্ব আসতে চলেছে, সেটাও বলবো যে আস্তে আস্তে খুলবে জিনিসটা, পরতে খুলবে যে কি রহস্য তার মধ্যে আছে, সেটা এখনই তো বলে দেওয়া যাবে না। দর্শকরা দেখুন কেমন লাগবে, ভালো লাগবে যদি আপনাদের। লাস্ট একটাই প্রশ্ন, হঠাৎ মাথায় রেখে বিয়ে নিয়ে আপনি বলেন আপনার সুখকর কিছু স্মৃতিও বললেন, এবং ধারাবাহিক বিয়ের যেহেতু পর্ব চলছে, এখন বিয়ে নিয়ে খুব কনফিউশন, মানে আমাদের জেনারেশনে বিয়ে করবো কি করবো না, স্বাধীনতায় হস্তক্ষেপ, এইটা নিয়ে আপনার কি মতামত? মানে আমরা সত্যি লিটারেলি হয়তো বিয়ে করতেই ভয় পাই, বিয়ে থেকে শত হস্ত। এখনকার দিনের যেরকম জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা বলতে মেয়েরা আর কি, তাতে আমার মনে হয় যে সকলেরই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা জায়গা শক্ত করে তারপর বিয়ের দিকে এগোনো উচিত, বা বিয়ের কথা ভাবা উচিত। সেটা শুধু মেয়েরা নয়, ছেলেরাও তাই, সকলেই কনফিউজ। ছেলেরা এখন ভাবছেন যে মেয়েরা চাকরি করছে, তার মধ্যে বিয়ে করব, সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে। আবার মেয়েরাও ভাবছে যে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে, যেরকম আমাদের সময় হয়েছে, আমরা অনেক কিছুই শ্বশুরবাড়িতে জানতাম যে আমাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে, এখনকার মেয়েরা সেগুলো অ্যাডজাস্ট করতে কখনোই রাজি নয়। তো তারাও কনফিউজড যে বিয়েটা করা উচিত হবে কি হবে না। তো আমার মনে হয় দুপক্ষকেই একটু অ্যাডজাস্ট করতেই হবে, নইলে কোনো একটা সম্পর্ক টেকে না। আমাকেও কিছুটা ছাড়তে হবে, তাকেও কিছুটা ছাড়তে হবে,
দুজনের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো বোঝাবুঝি থাকে তাহলে নিশ্চয়ই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর আপনারাও দেখুন চিলিতে মহা বিবাহ সপ্তাহ, তাদের জমজমাট নানান কিছু আসতে চলেছে, তাই তো? ভীষণ আপনারা সবাই দেখুন কেমন লাগছে আমাদের জানাবেন, আমরাও বসে আছি আপনাদের কেমন লাগছে সেটা জানার জন্য। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।